ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে। কাজেই ইউনূস সরকারকে সম্ভবত আওয়ামী লীগকে অংশগ্রহণ করানোর জন্য মানে অন্য কোনো পথ বের করতেই হবে নির্বাচনের আগে। তার মানে আসলে 69% মানুষ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চান, সেই মানুষেরা যারা কিনা এরই মধ্যে ঠিক করেছেন তারা আগামী নির্বাচনে ভোট দেবেন। বর্তমান সময়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া এবং নির্বাচন করতে দেওয়ার পক্ষে বিপক্ষে মানুষের সমর্থন কতটুকু? শর্তহীন কিংবা শর্তযুক্ত নানাভাবে এদেশের প্রায় 70% মানুষ চায় আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হোক, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হোক। গতকালকে ভারতের লোকসভা সংসদের মধ্যে মোদি করবার্তায় বলে দেন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে ক্লিয়ার বার্তা দিয়ে দেন নরেন্দ্র মোদী। রাজপথে জয় বাংলার গগন বিদারী স্লোগান, প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয়া একের পর এক কর্মসূচি, এরপর আবার চুপচাপ দলটি। কি হলো আওয়ামী লীগের? ঝড়ের আগে নীরবতাকে কৌশল হিসেবে নিয়েছে আওয়ামী লীগ। যখন আওয়ামী লীগ কোনো গুরুত্বপূর্ণ কঠিন সিদ্ধান্ত নিতে চেয়েছে তখন তার আগে কিছু সময় তারা নীরব থেকেছে। এই নীরবতা হতে পারে সেই সিদ্ধান্তের প্রয়োজনীয় প্রস্তুতি। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের কাঙ্ক্ষিত বিষয়টি বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ইউনূস সরকারকে সম্ভবত আওয়ামী লীগকে অংশগ্রহণ করানোর জন্য মানে অন্য কোনো পথ বের করতেই হবে নির্বাচনের আগে। মানব জমিন আজকে যেই প্রতিবেদন ছাপছে সেখানে তারা লিখছে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে। আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই আগামী নির্বাচনে অনিশ্চিত হলেও কি হবে দলটির ভবিষ্যৎ, এই নিয়ে ঢাকা দিল্লি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় বিষয়টি এসেছে। মানব জমিনের এই ছোট্ট প্রতিবেদনটি থেকে পরিষ্কার যে পশ্চিমের দেশগুলো এবং ভারত, ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং ভারত তারা এ বিষয়ে ক্রমাগত চাপ বজায় রেখেছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো একটা জাতীয় জনমত জরিপ প্রকাশ করা শুরু করেছে, যে জরিপটি তারা 12,76,00,000 ভোটারের বিপরীতে 1342 জন নারী পুরুষের উপর করেছে। সারা দেশে পরিচালিত এই জরিপটিকে তারা প্রতিনিধিত্বমূলক বলছে পরিসংখ্যানের তত্ত্বের ভিত্তিতে, এবং তারা বলছে যে এর উপরে তাদের 99% কনফিডেন্স আছে যে এই যে মতামত উঠে এসেছে সেটা বাংলাদেশের ভোটারদের জন্য প্রতিনিধিত্বমূলক। জরিপের একটি ফলাফল নিয়ে আজকে তারা শিরোনাম করেছে, যেখানে তারা বলছে নির্বাচনে আওয়ামী লীগকে চান না 28%, শর্তহীন ও শর্তযুক্তভাবে চান 69%। তার মানে আসলে 69% মানুষ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চান, সেই মানুষেরা যারা কিনা এরই মধ্যে ঠিক করেছেন তারা আগামী নির্বাচনে ভোট দেবেন। তো তাদের মধ্যে 69% প্রথম আলোকে বলেছেন তারা মনে করেন আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত। তারা জরিপের যে ফলাফল বিস্তারিতভাবে এখানে তুলে ধরেছে, সেখানে তারা বলছে যে কি মেকার্স কনসাল্টিং লিমিটেড স্থানীয় একটি জরিপকারী প্রতিষ্ঠানকে দিয়ে তারা এই জরিপটি করিয়েছে। সেখানে প্রশ্ন করা হয়েছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কি? এই প্রশ্নে 27.8% উত্তরদাতা বলেছেন বিনা শর্তে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়া উচিত। তার মানে 28% যেমন বলছেন যে ভোটে অংশ নিতে দেওয়া উচিত নয়, একেবারে বিনা শর্তে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়া উচিত, সে কথাও কিন্তু 28% বলছেন। এরপর 26% উত্তরদাতা বলেছেন শাস্তি ও সংস্কার হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে। 14.8% মনে করেন আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। এখানেই শেষ নয়, এছাড়া শুধু শর্ত দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যায় এমন উত্তরদাতা 0.4%। আগে বিচার তারপরে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ এরকম মত দিয়েছেন উত্তরদাতাদের 0.1%। আর উত্তরদাতাদের মধ্যে আরেক অংশ মানে আরো 0.1% মনে করেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। এই প্রশ্নের উত্তরে 2.6% উত্তরদাতা বলেছেন এই বিষয়ে তারা নিশ্চিত নন। সব মিলিয়ে দেখা যাচ্ছে শর্তহীন অথবা বিভিন্ন শর্তে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে 69.2%। প্রথম আলো হঠাৎ করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত কিনা জনমত জরিপে এমন প্রশ্নই বা রাখলো কেন, এবং সেই উত্তরে যারা ভোট দিতে এখন সম্মত মানে যারা ভাবছেন 2026-এর ফেব্রুয়ারিতে তারা ভোট দেবেন, তার মানে তারা আওয়ামী লীগের ভোটার নয়, এদের মধ্য থেকেই
69% কিনা এখন বলছেন আওয়ামী লীগকে নির্বাচনে রাখা উচিত। দেখেন, প্রথম আলো তাদের জরিপে আগেও বলেছি আরেকটা প্রশ্ন করেছে, বিস্ফোরক প্রশ্ন, যে বাংলাদেশে ইসলামী আইন প্রবর্তন করলে ভালো হবে কিনা। এমন একটা প্রশ্নের উত্তরে বাংলাদেশের 65% মানুষই কিন্তু উত্তর দিয়েছেন যে বাংলাদেশে তারা মনে করেন ইসলামী আইন প্রবর্তন করলে ভালো হবে। এখন প্রথম আলো এই প্রসঙ্গে তাদের অভিমত লিখতে গিয়ে বলছে যে বাংলাদেশে নাকি আওয়ামী লীগই দায়ী এই যে ইসলামী আইন প্রবর্তনের প্রতি বাংলাদেশের মানুষের যে একটা ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে সেজন্য। এবং খান মোহাম্মদ রবিউল আলম নামের একজন যোগাযোগ পেশাজীবী এবং শিক্ষকের যে অভিমত তারা এই প্রসঙ্গে ছেপেছে, সেখানে তারা লিখছে যে শেখ হাসিনার নিপীড়নমূলক শাসনের প্রতিক্রিয়ায় ধর্মীয়, বোধ ও ধর্ম সংশ্লিষ্ট রাজনৈতিক সংযুক্তি বেড়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং সমাজের ধর্মীয় কার্যক্রমের পরিধি বেড়েছে, ধর্মভিত্তিক রাজনৈতিক বিশ্বাসের নেটওয়ার্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে। মানে আওয়ামী লীগ তার মানে বাংলাদেশে ইসলামপন্থী এবং ধর্মভিত্তিক রাজনৈতিক বিশ্বাস বাড়াতে কাজ করেছে, এবং আওয়ামী লীগের সময় মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান সহ এর নেটওয়ার্কও বেড়েছে। সরাসরি আওয়ামী লীগকে দায়ী করছে, আবার বলছে আওয়ামী লীগ এদের উপর নিপীড়ন চালিয়েছে। এমন যুক্তি তুলে ধরে তারপরে প্রথম আলোর প্রধানত যে মতামতটা এখানে বুঝতে পারবেন কেন আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনতে প্রথম আলোর এই তাগাদা। কারণ এরপরে এই প্রথম আলো লিখছে, একই সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা, জাতীয় পার্টির রাজনৈতিক তৎপরতা অবারিত না হওয়া এবং 14 দলীয় জোটের সঙ্গে সংশ্লিষ্ট দলগুলোর কার্যক্রম সীমিত হয়ে পড়ায় ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বিশেষ সুযোগ পাচ্ছে। মানে তারা বুঝতে পারছে যে তারা ধর্মভিত্তিক রাজনীতির বিকাশের জন্য যাতে তারা ভীষণভাবে উদ্বিগ্ন। মানে আগেও আপনাদেরকে বলেছি যে প্রথম আলো মানে ক্রমাগতভাবে দক্ষিণপন্থা রাজনীতির বিকাশ ঘটছে এই বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তো একদিকে সেই নিয়ে তাদের উদ্বেগ বাড়ছে, কারণ তারা বুঝছে যে 65% মানুষ ধর্মীয় আইন চায় বাংলাদেশে। তার মানে হচ্ছে এদের একটা বিরাট অংশ প্রথম আলো ভবনের সামনে জিয়াফত আয়োজন করতে চায়। কাজেই প্রথম আলোর অস্তিত্বের সংকট। সে বলছে যে আওয়ামী লীগের কারণে এর বিকাশ ঘটেছে, আবার বলছে আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটের আওয়ামী লীগ এবং তার শরিক দলগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার ফলে তারা এক রকমের বিশেষ সুযোগ পাচ্ছে। প্রথম আলো এই বিশেষ সুযোগের অবসান চায়। কারণ এছাড়া নির্বাচনের ক্ষেত্রে তাদের জরিপে যে ফলাফল উঠে এসেছে, যেখানে বিএনপি নির্বাচনে জয়ী হয়ে আসবে বলে 66% মানুষ মনে করছে, প্রথম আলো শঙ্কিত যে 65% মানুষ ইসলামী শাসন চায়, আবার 26% মানুষ এখানে বলেছেন তারা মনে করেন জামায়াত নির্বাচনে জয়ী হয়ে আসবে। যখন এই জরিপে প্রশ্ন করা হয় যে কাকে প্রধানমন্ত্রী হবেন বলে সম্ভাবনা দেখছেন, তখন প্রথম আলো দেখে যে লোকে বলছেন 47% বলছেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে তারা সম্ভাবনা সবচেয়ে বেশি দেখছেন, খালেদা জিয়া হবেন বলে তারা প্রায় 19% দেখছেন। তার মানে তারেক রহমানের ক্ষেত্রে প্রায় 66% এসে জমা হয়, জামায়াতের ক্ষেত্রে সেক্ষেত্রে 25.5% মতো পেয়েছেন শফিকুর রহমান। প্রথম আলো 1-11 সময় যে ভূমিকা পালন করেছে, যেভাবে তারেক রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতির অবসান ঘটানোর নামে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের নামে যেভাবে ধরে ধরে নিয়ে গিয়ে সেনা হেফাজতে অত্যাচার করেছে, যে ধরনের মানে দিনের পর দিন নির্যাতনের মধ্যে জবানবন্দি গ্রহণ করেছে, এবং সেসব জবানবন্দি মতিউর রহমান মাহফুজ আনামের প্রথম আলো ডেইলি স্টার যেভাবে অবারিতভাবে ছেপে গেছে, ডিজিএফআই এর সামরিক সেনা গোয়েন্দাদের সরবরাহ করা সেসব জবানবন্দি, তখন তারেক রহমানকে উঠিয়ে নিয়ে গিয়ে তার উপর যে 1.5 বছরের মতো সেনা হেফাজতে ভয়াবহ অত্যাচার চলল, সেই অত্যাচারকে এক রকমের সমর্থন দিয়েছে। এবং তারেক রহমান দিনে দিনে যে অসুস্থ হয়ে পড়েছেন, তিনি সুস্থ তরুণ গিয়েছেন হেফাজতে এবং তারপর আদালতে হাজিরা দিতে হাজির হয়েছেন হুইল চেয়ারে করে, মেরুদণ্ড ভাঙা অবস্থায়। প্রথম আলোর মতো পত্রিকাগুলো একে সংস্কার এবং দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে বাহবা দিয়েছে, সমর্থন করেছে। কাজে প্রথম আলো জানে ঠিক যেমন ভাবে অন্য যারা যেসব প্রতিষ্ঠান তারেক রহমানের দেশে ফেরার পথে বাধা সৃষ্টি করছে, তারা জানে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ফিরে এলে তাদের ওপরে এর একটা প্রভাব পড়বে। তিনি এক রকমের প্রতিশোধ না নিলেও তিনি নিশ্চিতভাবে এর এক রকমের জবাবদিহিতা আদায় করে ছাড়বেন, যে কেন সে সময় তার উপর ওই অত্যাচারে এরা নীরব সমর্থন বা সরব সমর্থন দিয়ে গেল। কাজে প্রথম আলোর তারেক রহমানকে প্রধানমন্ত্রিত্ব পাওয়ানোতে যেমন এক ধরনের মানে তারেক রহমান নিরঙ্কুশ প্রধানমন্ত্রিত্ব পাবেন সেটা নিয়ে এক রকমের শঙ্কা আছে, ঠিক তেমনি প্রথম আলো শঙ্কিত জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃত্বে চলে আসবে তা নিয়েও। প্রথম আলো চাইছে যে আওয়ামী লীগ এবং তার সহযোগী দলগুলো 14 দল এক রকমের রাজনীতিতে ফিরে আসুক, যাতে একটা ভারসাম্য তৈরি হয়, তাদের পিঠ বাঁচানোর জন্য, তাদেরকে সমর্থনের জন্য একটি অংশ থাকে যারা ওই যে তাদের ভবনের সামনে জিয়াফত দিয়ে আজকেই মতিউর রহমানের প্রথম আলো ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে, উঠিয়ে দিতে হবে যে পক্ষটি, তাদের মানে প্রতিরোধ করে তুলতে পারে তাদের বিপক্ষে, এমন একটা অংশ যাতে থাকে, একটা ভারসাম্য থাকে রাজনীতিতে। সে কারণে প্রথম আলোর এই আকুতি যে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার পক্ষে 69% মানুষ কথা বলছে।
মানব জমি একটা ভীষণ ইন্টারেস্টিং প্রধান শিরোনাম করেছে এখন তাদের অনলাইন পত্রিকায়, যেখানে তারা বলছে এই আজকেই এই শিরোনাম করেছে যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে। আপনাদেরকে আমি দুদিন আগে বলেছি যে মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যিনিও বরাবরের আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থানের জন্য তিনি পরিচিত সুপরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সাংবাদিক, তিনি কদিন আগে তার পত্রিকায় বলেছেন যে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা নতুন মোড়, নরেন্দ্র মোদী এখন থেকে সরাসরি ভারত বাংলাদেশ সম্পর্কটি দেখবেন। আমি তখনই আপনাদের বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের তরফে এটাই অবস্থান যে ভারতের চোখেই পুরো দক্ষিণ এবং মধ্য এশিয়ার রাজনীতি এবং ভূরাজনীতিকে বিশ্লেষণ করতে চায়, দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি সম্প্রতি তারা যে নিরাপত্তা কৌশল প্রকাশ করেছে সেখানেও তারা এই মত পরিষ্কারভাবে দিয়েছে। মানব জমিন আজকে যেই প্রতিবেদন ছাপছে সেখানে তারা লিখছে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে। আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই আগামী নির্বাচনে অনিশ্চিত হলেও কি হবে দলটির ভবিষ্যৎ, এই নিয়ে ঢাকা দিল্লি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় বিষয়টি এসেছে। তারপর বলা হচ্ছে সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকার তরফে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। যাদের ইমেজ অপেক্ষাকৃত ক্লিন তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই, কিন্তু যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। এরপর মানব জমিন বলছেন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে, তাদেরকেও সরকার একই জবাব দিয়েছে। ওদিকে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হতে চেয়েছিল একটি অংশ, কিন্তু শেখ হাসিনা তাতে মত দেননি। হাসিনা বিশ্বাস করেন লড়াই করে ফের দলকে সংগঠিত করতে সক্ষম হবেন। আপনি আমি সকলেই জানি, এসব নিয়ে আমরা বারবার আলাপ করেছি যে যুক্তরাষ্ট্র ইউরোপের তরফে ক্রমাগতভাবে চাপ বাড়ছে যে আওয়ামী লীগ সহ একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে, কারণ তাদেরও প্রথম আলোর মতো একই সমস্যা যে বাংলাদেশে জামায়াতে ইসলামীর যে উত্থান, ইসলামী রাজনীতির যে উত্থান, তাতে তারা শঙ্কা বোধ করেন, তারা সেটা অ্যাকসেপ্ট করতে এখনো গ্রহণ করতে তারা প্রস্তুত নন। অন্যদিকে তারেক রহমানকে তারা প্রধানমন্ত্রীত্বের আসনে চান না। তারা ভেবেছিলেন এবারেও 3 আসনে মনোনয়ন দিয়ে শেষ পর্যন্ত বিএনপির সাথে আলাপটা হয়েছিল যে খালেদা জিয়াকে সামনে রেখেই বিএনপি নির্বাচনটা করবে, কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে বিএনপি আরো দুর্বল হয়েছে, আর জামায়াতে ইসলামী যে নির্বাচনে একটা দুর্দান্ত ফলাফল করে দেখাবে এবং আওয়ামী লীগ যখন নাই তখন জামায়াতে ইসলামীর এই উত্থান রাজনীতির ভারসাম্য নষ্ট করবে, সে শঙ্কা বোধ করছে এই ইউরোপ আমেরিকার দেশগুলো। আর ভারত তো বরাবরই বলে আসছে যে তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে স্থিতিশীলতা আনবে বলে মনে করে না। কাজেই মানব জমিন পত্রিকার এ খবরে কোনো নতুন কিছু নেই বটে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানব জমিনের মতো পত্রিকা, মতিউর রহমান চৌধুরীর এই পত্রিকাটি এমন একটি শিরোনাম করে এ খবরটি দিতে বাধ্য হলো বা দেওয়াটা প্রয়োজনীয় মনে করলো যে বাংলাদেশের ওপরে ইউনূস সরকারের ওপর ভারত ইউরোপ আমেরিকার চাপ এ প্রসঙ্গে বাড়ছে। দেখেন ইউরোপ আমেরিকার দেশগুলো তারা 1-11 সরকারের সময় দেখেছে ওই যে শেখ হাসিনা বাদ দিয়ে ক্লিন ইমেজের সংস্কারবাদীদের নিয়ে আওয়ামী লীগ বিএনপি করতে গিয়ে কোনো লাভ হয় না, সেসব শেষ পর্যন্ত ওই দলও গঠন করা যায় না, ওই সংস্কারও সাধন করা যায় না। কাজে এবার কিন্তু তারা যখন এই যে কয়েক মাস আগে এটা তো সংবাদ মাধ্যমে খবরই হলো যে তিনজন ইউরোপিয়ান রাষ্ট্রদূত গিয়ে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে গিয়ে সাক্ষাৎ করলেন, তখন এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে তারা ক্লিন ইমেজের একটা আওয়ামী লীগ গড়ে তোলার পক্ষে যে আছেন সেটা সরকারের ভয় ডর বাদ দিয়েই আওয়ামী লীগের একজন নেতার বাসায় গিয়ে জানান দিতে প্রস্তুত। কিন্তু এবার তারা এ দফায় এটাও জানেন যে হাসিনার আশীর্বাদ যদি না থাকে, শেখ হাসিনার সমর্থন যদি না থাকে, তাহলে সেই ক্লিন ইমেজের দল টিকবে না। এখন শেখ হাসিনা প্রশ্ন করছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের হেন কোনো নেতা কর্মী সমর্থক এমনকি পরিবারের সদস্য নাই যাদের বিরুদ্ধে হত্যা মামলা সন্ত্রাস বিরোধী আইনে মামলা থেকে মামলার পর মামলা দেওয়া হয় নাই। তখন শেখ হাসিনা বলছেন যে তাহলে কোন সে ক্লিন ইমেজের প্রার্থী যাদেরকে নিয়ে দল গঠন করে বা তাদেরকে নির্বাচনে অংশ নিতে দিয়ে যাদের বিরুদ্ধে এসব হত্যা মামলা হয়েছে ঢালাও, যারা বাড়ি থেকে পালিয়ে বা জীবন ধারণ করছেন, আওয়ামী লীগ বলে প্রায় 2 কোটি আওয়ামী লীগার এখন স্থানচ্যুত হয়েছেন, নিজের এলাকায় থাকতে পারছেন না, তো সেসব মানুষের বাড়ি ফিরে যাওয়ার কি ব্যবস্থা হবে? এই প্রশ্নের উত্তর এখন ইউনূস সরকারের কাছে কিন্তু এই পশ্চিমা দেশগুলো খুঁজছে। কাজে ইউনূস সরকার ক্লিন ইমেজের প্রার্থীরা অংশ নিতে পারবেন, আমাদের আপত্তি নাই, এই উত্তর তাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। মানব জমিনের এই ছোট্ট প্রতিবেদনটি থেকে পরিষ্কার যে পশ্চিমের দেশগুলো এবং ভারত, ইউরোপ যুক্তরাষ্ট্র এবং ভারত তারা এ বিষয়ে ক্রমাগত চাপ বজায় রেখেছে এবং এরই মধ্যে সরকারকে বলতে হচ্ছে যে ক্লিন ইমেজের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতেই পারেন, তাতে আওয়ামী লীগের কোনো পক্ষ রাজি নন। কাজেই ইউনূস সরকারকে সম্ভবত আওয়ামী লীগকে অংশগ্রহণ করানোর জন্য অন্য কোনো পথ বের করতেই হবে নির্বাচনের আগে। আর এতে খুবই তাৎপর্যপূর্ণ যে প্রথম আলো মানব জমিনের মতো শীর্ষস্থানীয় পত্রিকাগুলো যেগুলো বরাবর শেখ হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থানে থেকেছে, তাদের এখন মুখ ফুটেছে, তারাও বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত। এ বিষয়ে দেশের ভেতরে বাইরে চাপ এবং তৎপরতা বাড়ছে। গতকালকে ভারতের লোকসভা সংসদের মধ্যে কংগ্রেসের অনেক এমপি শেখ হাসিনাকে যাতে বাংলাদেশে পাঠিয়ে দেয় এবং শেখ হাসিনাকে যাতে ফিরিয়ে দেয় এই ব্যাপার নিয়ে অনেক সমালোচনা ঝড় তুলে সংসদে। সেখানে মোদী উপস্থিত ছিল, কিন্তু মোদী করবার্তায় বলে দেন শেখ হাসিনাকে
বাংলাদেশে পাঠাবে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে ক্লিয়ার বার্তা দিয়ে দেন নরেন্দ্র মোদী। এটাতে কি বোঝা যায়? এটাতে বোঝা যায় যে শেখ হাসিনা এখনো সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, এটা ইন্ডিয়া সরকার এখনো মানে। সে কারণে প্রধানমন্ত্রীদেরকে যেভাবে সম্মান দেওয়া হয়, সে সম্মানে কিন্তু এখনো শেখ হাসিনাকে দিল্লিতে রেখেছে। এটা সকলে আমরা অবগত আছে, অনেক আগে ভারত ক্লিয়ার করেছে, এবং ভারতের অনেক জনগণের সাথে আমার যখন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কথা, তারাও বলে যে শেখ হাসিনাকে অনেক সিকিউরিটি দিয়ে রেখেছে। একজন প্রধানমন্ত্রীকে যে সিকিউরিটি দেওয়া হয়, শেখ হাসিনাকে সেই সম্মানে এবং সিকিউরিটি দিয়ে রেখেছে, কারণ ভারত সরকার এখনো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানে। লিগেলি সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। তাই পরিস্থিতি যদি সকল কিছু অনুকূলে করে আন্দোলন সংগ্রাম করে যদি আওয়ামী লীগ রাজপথ দখল করতে পারে, শেখ হাসিনা যদি বাংলাদেশে এখনো ফিরে আসে, তাহলে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে। ভারত কিন্তু সেই খেলায় খেলছে। ভারত ডাইরেক্ট ফাইনাল খেলার জন্য বসে আছে, আর সেই ফাইনাল খেলায় জিতবে। ভারত এখন চিন্তা করছে তত্ত্বাবধায়ক সরকার হবে, নির্বাচন হবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আবার প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা। অনেক দূর কি বাদ। 2029 সালের ভিতরে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে, ওই পরিস্থিতি তৈরি করতে পারে ভারত এবং আওয়ামী লীগ মিলে, তাহলে কিন্তু 100% শেখ হাসিনা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী চেয়ারে বসবে। কারণ নরেন্দ্র মোদী সংসদে ক্লিয়ার করে দিয়েছেন কংগ্রেসকে। কংগ্রেস এগুলো বলার মেইন কাহিনী হচ্ছে নরেন্দ্র মোদীর সরকারকে চাপে ফেলানোর জন্য। কিন্তু কংগ্রেসও কিন্তু মনে প্রাণে চায় শেখ হাসিনা বাংলাদেশে না আসুক, ভারতে থাকুক। কারণ কংগ্রেসের সাথেও কিন্তু আওয়ামী লীগের সাথে অনেক পুরনো সম্পর্ক। কংগ্রেস বলেন, বিজেপি বলেন এবং অন্যান্য দল বলেন, সকলেই কিন্তু একমত শেখ হাসিনার ক্ষেত্রে। কিন্তু সংসদের মধ্যে বিভিন্ন বিষয় তুলে চাপে রাখতে হয় সরকারি দলকে। সে কারণে সকল কিছু বলা। কিন্তু নরেন্দ্র মোদী সিস্টেমেটিক ভাবে সকল কিছু ক্লিয়ার করে দিয়েছেন ওনার দুটো ওয়ার্ডের মধ্যে, যে শেখ হাসিনা ফিরে যাবে প্রধানমন্ত্রী হিসাবে। এই বার্তা অনেক কিছু বহন করে। শুধু এই বার্তা না, ভারত ঘুরিয়ে ফিরিয়ে অনেক বার্তা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বার্তা দিয়েছে, শেখ হাসিনা সিদ্ধান্ত নিবে তিনি ভারতে থাকবেন নাকি অন্য কোনো দেশে যাবেন, সেটাও আমি আলোচনা করেছি গতকালকে একটি ভিডিওতে। জয়শঙ্করের বার্তা দিয়েছে, অজিত দোভালের বার্তা দিয়েছে। অজিত দোভাল তো ডাইরেক্টলি সত্য সাপেক্ষেই কিছুদিন আগে খলিল সাহেব যখন ভারত সফরে এসেছেন, তাকেও অনেক সত্য দিয়ে দিয়েছে যে এই সত্যগুলো পূরণ হলে ভারতের সাথে বাংলাদেশের আগের মতো সম্পর্ক স্থাপন হবে। তার মানে কি বোঝাচ্ছে? ভারত বিভিন্নভাবে চাচ্ছে কূটনীতিকভাবে বাংলাদেশের সাথে সমঝোতা করতে, আওয়ামী লীগ নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, কিন্তু এই ডক্টর সরকার সমঝোতা করতে রাজি না। সে কারণে সকল কিছু জলগোলা হচ্ছে। কিন্তু এই জলগোলা বেশি দিন থাকবে না। সকল কিছু দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। অলরেডি গোজামি শুরু হয়ে গেছে বাংলাদেশে নির্বাচন নিয়ে। বিএনপিও ভয় পাচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যেতে, কারণ বিএনপির মনে একটা ভয় চলে আসছে যে আমরা যদি এই পাতানো নির্বাচন করি, আওয়ামী লীগকে এতদিন ক্লেম করতাম আওয়ামী লীগ পাতানো নির্বাচন করে, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে, সেটা আওয়ামী লীগের থেকে তকমাতা উঠে যাবে। এবং আওয়ামী লীগ যখন ফিরে আসবে তখন বলবে যে আমাদেরকে দোষ দিয়ে আমাদেরকে বলেছে আমরা নির্বাচন নাকি পাতানো করি, দিনের ভোট রাতে করি। এখন তোমরা সেই ভোটে তো একবার হলো সরকার গঠন করেছো না, এগুলো দেখাতে পারবে। আওয়ামী লীগের সকল ভুল ত্রুটি মুছে যাবে। এই একটা ভয় কাজ করছে। দ্বিতীয় ভয় কাজ করছে, আওয়ামী লীগ 1996 সালে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পরে ওই সরকার 1 থেকে 1.5 মাস বেশি টিকতে পারেনি। পরবর্তীতে আবার নির্বাচন হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে, সেই নির্বাচনের পরে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এবারও যদি এরকম হয়ে যায়, অবাক হওয়ার কিছু নেই। আরো বিভিন্ন ধরনের ভয় আছে। বিশ্বের অনেক বড় বড় দেশের চাপ আসতে পারে এবং এই নির্বাচনকে ভারতও স্বীকৃতি দিবে না, জাতিসংঘ স্বীকৃতি না দেওয়ার সম্ভাবনা বেশি, এবং অন্যান্য মানবাধিকার সংস্থা যেগুলো আছে ওরও স্বীকৃতি না দেওয়ার সম্ভাবনা বেশি। সার্বিক সকল বিষয় চিন্তা করে বিএনপি এখন দুই দিকেই চাপে আছে। একদিকে নির্বাচনের কথাও বলছে, অন্যদিকে আবার মনে মনে চিন্তা করছে আওয়ামী লীগ নির্বাচন হলে তো এই পরিস্থিতি ঘটতে পারে। আর এই সকল কিছু ফেস করার মতো বিএনপির এখন আর ওই অবস্থা নেই। তাই হয়তো বা বিএনপি একটা খেলা খেলতে পারে। কি খেলা খেলতে পারে? বিএনপি তখন চিন্তা করবে আমি কেন একা মরবো, ক্ষমতায় আসলে সকলকে নিয়েই মরি। বিএনপি হয়তো তখন একটা জাতীয় সরকার গঠন করতে পারে। টেকনিক্যালি যখন আওয়ামী লীগ আন্দোলন নামবে, বহির্বিশ্বের সকল দেশ চাপ প্রয়োগ করবে কূটনীতিকভাবে এবং সকল মানবাধিকার সংস্থা চাপ প্রয়োগ করবে, তখন আওয়ামী লীগ আন্দোলন বিএনপি একা ফেস করতে পারবে না। তখন জাতীয় সরকার করলে সকল দল এক পক্ষ থাকবে, আওয়ামী লীগ এবং সাধারণ জনগণ এক পক্ষ থেকে একটা ক্ল্যাশ হবে, যাতে ফেস করতে পারে জমাতে পারে আওয়ামী লীগকে, হয়তো জাতীয় সরকার গঠন করতে পারে। বিএনপি এই প্ল্যানে আগাচ্ছে। আর তা না হলে বিএনপির কাছে আর কোনো অপশন নাই। বিএনপি এখন মুখ ফুটে চাইতেই হবে যাতে আওয়ামী লীগও নির্বাচন আসুক। তাহলে কিন্তু নির্বাচনটা হলেও বিএনপি ক্ষমতায় আসলে অন্তত বিএনপি কিছুদিন ক্যারি করতে পারবে সরকার। যদি আওয়ামী লীগ একেবারে নিষিদ্ধ রাখে কার্যক্রম, আওয়ামী লীগ নির্বাচনে আসতে না দেয়, তাহলে কিন্তু বিএনপি সরকার টিকাতে পারবে না বেশি দিন। এটা আমি না, আপনি বিএনপি সমর্থিত যারা অ্যানালাইজার আছে তাদের কাছে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, তারাও সেম কথা বলবো। হয়তো বা টকশোতে এসে বা ভিডিওতে এসে না বললো, পার্সোনালি জিজ্ঞেস করলে তারাই কথা বলবো। আমি অনেকের সাথে কথা বলেছি এরকম, সকলের কথা হচ্ছে এটাই যে আওয়ামী লীগ ছাড়া যদি পাতানো নির্বাচন হয়, সেখানে যদি বিএনপি ক্ষমতা আসেও 5 বছর ক্যারি করা বিএনপির পক্ষে সম্ভব নাও হতে পারে। আর বিএনপি যদি 5 বছর ক্যারি করতে না পারে, ও সরকারের পতন হয়, বিএনপি আবার 20-30 বছরের জন্য ক্ষমতা থেকে ছিটকে যাবে, আবার 20-30 বছরের জন্য ক্ষমতা হারাবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ আবার 20-30 বছর ক্ষমতায় থাকবে। এটাই হওয়ার সম্ভাবনা বেশি। এটা আমি না, সকল অ্যানালাইজার বলবে, বিএনপি পন্থীও বলবে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তারাও বলবে। রাজপথে জয় বাংলার গগনবিদারী স্লোগান, প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয়া একের পর এক কর্মসূচি। একসময় রাজনৈতিক মহিরুহ আওয়ামী লীগ ছিল এমনই, কিন্তু 24 জুলাই আগস্টের ঝড়ের পর সেই দলটি এখন ভীষণ ম্রিয়মাণ। নভেম্বরের ঢাকা শাটডাউন, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কিছু পকেট কর্মসূচি, এরপর আবার চুপচাপ দলটি। কি হলো আওয়ামী লীগের?
তারা কি আর জাগবে না? জনবিচ্ছিন্ন হতে হতে শিকড় সহ উপড়ে গেছে প্রাচীন এই বটগাছ, নাকি ঝড়ের আগে নীরবতাকে কৌশল হিসেবে নিয়েছে আওয়ামী লীগ? 24-এর গণঅভ্যুত্থানের 1.5 বছরের মাথায় দেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নিয়ে নানা প্রশ্ন ভেসে বেড়াচ্ছে আকাশে বাতাসে। জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর শক্তিশালী হয়ে ওঠা, এনসিপির মতো বেশ কয়েকটি তারুণ্য নির্ভর দলের উঠে আসা আওয়ামী লীগের জন্য মোটেও কোনো সুখকর বার্তা দিচ্ছে না। তারপর দলটির প্রথম সারির সব নেতা হয় জেলবন্দী, নয়তো বিদেশে পলাতক। আছে সরকার কর্তৃক রাজনৈতিক কর্মকাণ্ডের উপর সাময়িক নিষেধাজ্ঞা। আশঙ্কা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে বিচারের মুখোমুখি হওয়ার। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ আবার কিভাবে রাজনীতির মূলধারায় ফিরে আসবে তা নিয়ে একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আওয়ামী লীগের সামনে এখন অনেক যদি এবং কিন্তু সমীকরণ। প্রথম প্রশ্ন, কে দলের হাল ধরবেন? ঝড়ঝঞ্ঝায় এগিয়ে নেবেন দলের কার্যক্রম? দলটিকে একটি ব্যাটিং অর্ডারের সাথে তুলনা করলে বলা যায় টপ অর্ডার এবং মিডল অর্ডারের মূল ব্যাটসম্যানরা সকলেই আউট। বিপর্যয়ের মুখে যাদের হাল ধরার কথা বুক চিতিয়ে তারা কেউ নেই দৃশ্যপটে। শুধু মাঠের এক কোনায় দাঁড়িয়ে আছে টেলেন্ডাররা, যারা সংখ্যায় অনেক বেশি, কিন্তু তাদের সামনে নেই কোনো দিক নির্দেশনা। সাম্প্রতিক কর্মসূচিগুলোতে সেই তৃণমূল নেতাকর্মীদেরই মাঠে নামতে দেখা গেছে, কিন্তু সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে নেতৃত্বহীন এই নেতাকর্মীরা জমাট কোনো প্রতিরোধ তৈরি করতে পারেনি। এরপর আছে মামলা, হামলার ভয়। সক্রিয় প্রায় সব কর্মীর নামে আছে এক বা একাধিক মামলা। পুলিশ যাচ্ছে বাড়িতে। ঢাকার আশ্রয়েও যে কোনো সময় গ্রেফতারের ভয়। এমন নানা বিপদ মাথার উপরে নিয়ে চলতে হচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের। কর্মীরা এখনো হতোদ্যম, আশাহীন। সবচেয়ে বড় বিপদে বোধ হয় তারা আছেন। বাড়িতে স্বাভাবিক জীবনযাপন করার কোনো উপায় নেই, আবার নেতৃত্বহীনতায় রাজনীতির মাঠেও দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই এই মুহূর্তে। ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকা ছাড়া আওয়ামী লীগ কর্মীদের এই মুহূর্তে আর কোনো আশার আলো নেই। তৃণমূল কর্মীদের এই যখন অবস্থা, আওয়ামী লীগকে রাজনৈতিক বিভাজনের দৃষ্টিতে একটু বোঝার চেষ্টা করা যাক। 1975-এর পরেও ঠিক একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। বেশ কয়েক বছর বলা যায় নিভৃতেই পরিচালিত হয় আওয়ামী লীগের কার্যক্রম। মূল নেতা শেখ মুজিবুর রহমান সহ 4 জাতীয় নেতা ঘাতকের হাতে নিহত। কিন্তু সেই সময় একটা জিনিস আওয়ামী লীগের পক্ষে ছিল, যা তাদের ফিরে আসার পথকে সুগম করেছিল, আর তা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিগাসি এবং আওয়ামী লীগের পলিটিক্যাল লেজিটিমেসি। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। দলের কাঁধে স্বৈরাচারের তকমা, দলীয় প্রধানের বিরুদ্ধে ফাঁসি যায়। ফলে আওয়ামী লীগের পক্ষে এবার এখনো কৌশল প্রণয়ন করা এতটা সহজ নয়। কিন্তু কথায় বলে, মরা হাতির দাম যেমন লাখ টাকা, তেমনি দলটি আওয়ামী লীগ বলে এখনো এর ফেরার আশা ছাড়ছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজনীতিতে অনেক সময় নীরবতাকে বড় পদক্ষেপের প্রস্তুতি হিসেবে ধরা হয়। অতীতে দেখা গেছে, যখন আওয়ামী লীগ কোনো গুরুত্বপূর্ণ কঠিন সিদ্ধান্ত নিতে চেয়েছে, তখন তার আগে কিছু সময় তারা নীরব থেকেছে। এই নীরবতা হতে পারে সেই সিদ্ধান্তের প্রয়োজনীয় প্রস্তুতি এবং নেতাকর্মী জনগণকে সেই সিদ্ধান্তের জন্য মানসিকভাবে তৈরি করার কৌশল। দলের অভ্যন্তরে সাংগঠনিক যে দুর্বলতা তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি আওয়ামী লীগের পক্ষে। এই নীরবতার সময়টি অভ্যন্তরীণ পুনর্গঠন ও দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য ব্যবহার করার চিন্তা করে থাকতে পারে দলের হাইকমান্ড। এই মুহূর্তে দেশের প্রায় সব রাজনৈতিক দলই বলা যায় আওয়ামী লীগের প্রতিপক্ষ। অনেক সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে আওয়ামী লীগ অপ্রয়োজনীয় সংঘাত এড়িয়ে চলার নীতি গ্রহণ করে থাকতে পারে। এতে প্রতিপক্ষের আগ্রাসী মনোভাব কিছুটা স্তিমিত হয়ে আসতে পারে, কারণ সাম্প্রতিক অতীতে আওয়ামী লীগ যতগুলি কর্মসূচি দিয়েছে, তার সবগুলোই প্রতিপক্ষ, বিশেষ করে ছাত্রদের তৈরি করা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মারমুখী অবস্থান গ্রহণ করা হয়েছে। মূলত সাধারণ মানুষ আওয়ামী লীগের প্রতি তৈরি হওয়া ক্ষোভকে পুঁজি করে এমন বিশাল দলের বিরুদ্ধে মারমুখে আচরণ করা সম্ভব হয়েছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের যোগাযোগ বাড়াতে নানা তৎপরতার কথা শোনা যাচ্ছে। বিশেষ করে পশ্চিমা বিভিন্ন শক্তির সাথে হারিয়ে ফেলা সুসম্পর্ক আবার ফিরে পেতে জোর তৎপরতা চালানো হচ্ছে। এক্ষেত্রে লবিং ফার্মের সাহায্য নেওয়ার কথা বেরিয়ে আসছে। দেশের বাইরে থেকে দলীয় সভানেত্রী সহ অন্যান্য শীর্ষ নেতারা নিয়মিত নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে পাখির চোখ করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় হুঁশিয়ার করে বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে সংস্কার এবং নির্বাচন অসম্ভব। জানা যাচ্ছে, নির্বাচনে যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তবে তা ভণ্ডুল করতে সর্বশক্তি নিয়োগ করবে আওয়ামী লীগ। এই নিয়ে প্রস্তুতির ব্যাপারে নেতাকর্মীদের প্রাথমিক দিক নির্দেশনা দেওয়া হয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের মতো বড় দলের নীরবতাকে কেবল নিষ্ক্রিয়তা হিসেবে দেখা যায় না, বরং এটিকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে দেখা উচিত। এটি যেমন কোনো বড় রাজনৈতিক সিদ্ধান্তের প্রস্তুতি হতে পারে, তেমনি হতে পারে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার একটি উপায়। সময় বলে দেবে, এই নীরবতা কোনো বড় ঝড়ের পূর্বাভাস ছিল নাকি ছিল বিচক্ষণ রাজনৈতিক ধৈর্যের বহিঃপ্রকাশ। তবে একটি বিষয় স্পষ্ট, বড় কোনো দলীয় নীরবতা রাজনৈতিক অঙ্গনে সবসময় একটি কৌশলগত ও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হবে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে, তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।